গুড মর্নিং এভরিবডি। আজকে আমি তোমাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সালোক সংশ্লেষের অন্ধকার দশা। আমরা এর আগের ক্লাসে দেখেছি সালোক সংশ্লেষ দুটো পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়। একটা হচ্ছে আলোক দশা আর একটা হলো অন্ধকার দশা। আলোক দশা সম্পর্কে আমরা আগেই জেনেছি যে আলোক দশা কোথায় সম্পন্ন হচ্ছে, আলোক দশায় কী কী উৎপন্ন হচ্ছে সেটাও আমরা জেনেছি। তা একবার দেখে নাও আলোক দশা কোথায় হচ্ছিল, ক্লোরোপ্লাস্টের কোথায়। এই যে ক্লোরোপ্লাস্টের ছবিটা আমি এঁকেছি, ক্লোরোপ্লাস্টের ছবিটা, এর মধ্যে চ্যাপ্টার থলি দেখতে পাচ্ছ। এই চ্যাপ্টার থলির মতো অংশের নামে হচ্ছে গ্রানা, আর এই গ্রানার মধ্যেই হচ্ছিল কি এই আলোক দশাটা সম্পন্ন হচ্ছিল এই গ্রানার মধ্যে। আর আলোক দশায় কি উৎপন্ন হয়েছিল? আলোক দশায় উৎপন্ন হয়েছিল মেন যে বস্তু অক্সিজেন, জল, এটিপি, এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস আয়ন, এগুলো আমাদের আলোক দশায় উৎপন্ন হয়েছিল। এরপর দেখো অন্ধকার দশা। এই অন্ধকার দশা কোথায় হয়? এই অন্ধকার দশার স্থান হলো কোথায়? এই যে ক্লোরোপ্লাস্ট দেখতে পাচ্ছ, ক্লোরোপ্লাস্টের যে চারটির মতো অংশ বাদ দিয়ে যে ফাঁকা স্পেস বা স্থান দেখতে পাচ্ছ, এই ফাঁকা স্থানগুলো একে আমরা বলছি স্ট্রোমা। এর মধ্যে এই অন্ধকার দশাটা সম্পন্ন হয়। আর এই যে নাম হচ্ছে অন্ধকার দশা, অন্ধকার দশা মানে যে শুধুমাত্র অন্ধকারে বা রাত্রে হবে এরকম কোনো কথা নেই। এটাকে এই জন্য অনেক সময় আলোক নিরপেক্ষ দশাও বলা হয়ে থাকে। মানে মেনলি এখানে আলোর সেরকম কোনো ভূমিকা থাকে না, তাই এটাকে আলোক নিরপেক্ষ দশা বলা হয়। আবার এই দশার আরেকটি নাম রয়েছে, একে ব্ল্যাকম্যান বিক্রিয়া বলা হয়। বিজ্ঞানী ব্ল্যাকম্যান প্রথম উদ্ভিদের মধ্যে এই দশাটি লক্ষ্য করেছিলেন বলে একে ব্ল্যাকম্যান বিক্রিয়া বলা হয়। আবার একটা নাম রয়েছে, এর নাম হচ্ছে কেলভিন চক্র বা কেলভিন সাইকেল। বিজ্ঞানী মেলভিন কেলভিন প্রথম এই যে অন্ধকার দশাটা এটা কী কী পদ্ধতির মাধ্যমে হচ্ছে সেই ধাপগুলোকে পর্যালোচনা করেছিলেন বলে প্রথম একে কেলভিন চক্র বলা হয়ে থাকে। তাই অন্ধকার দশার অনেকগুলো নাম, প্রত্যেকটা নাম তোমাদেরকে জানতে হবে। এরপর দেখো এর বিভিন্ন স্টেপ বা ধাপ সম্পর্কে আসি। অন্ধকার দশা কী কী ধাপের মাধ্যমে সম্পন্ন হয় সেগুলো। 5টি ধাপের মাধ্যমে অন্ধকার দশা সম্পন্ন হচ্ছে। ফার্স্ট ধাপ কি? কার্বন ডাইঅক্সাইডের স্থিতিকরণ। দ্বিতীয় হচ্ছে পিজিএ এর সংশ্লেষ। পিজিএ মানে কি? পিজিএ মানে হচ্ছে ফসফো গ্লিসারিক অ্যাসিড এর সংশ্লেষ ঘটবে। তারপরে কি হবে? পিজি এর বিজারণ ঘটবে। আরইউবিপির পুনরুৎপাদন। আরইউবিপি মানে কি? রাইবিরোজ বিসফসফেট এর পুনরুৎপাদন ঘটবে। 5 নাম্বার পয়েন্ট কি? 5 নাম্বার পয়েন্ট হচ্ছে গ্লুকোজ সংশ্লেষ। এই 5টি পদ্ধতির মাধ্যমে আমাদের অন্ধকার দশা সম্পন্ন হবে। এরপর আমরা প্রত্যেকটা ধাপ সম্পর্কে ডিটেলসে জানব। প্রথমে আসছি ফার্স্ট ধাপ, কার্বন ডাইঅক্সাইডের স্থিতিকরণ সম্পর্কে। আমরা যখন এই আলোক দশা বা লাইট রিয়েকশন পড়েছিলাম সেক্ষেত্রে কি হয়েছিল? সৌরশক্তির আবদ্ধকরণ হয়েছিল। সূর্য থেকে আগত রশ্মিটাকে এই ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকা গ্রানা ওকে অ্যাবজর্ব করে নিয়েছিল। এখানেও সেই একই রকম ঘটনা ঘটবে। বাতাসের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড থাকে সেই কার্বন ডাইঅক্সাইডটাকে কে অ্যাবজর্ব করবে? এই স্টোমা দেখতে পাচ্ছ, এই স্টোমার মধ্যে থাকা আরইউবিপি রাইবিরোজ বিসফসফেট, এটা হচ্ছে একটা কার্বন ডাইঅক্সাইড গ্রাহক। এ কি করবে? বাতাসে থাকা কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে নেবে। গ্রহণ করে তাকে কিসে রূপান্তর করবে? তাকে রূপান্তরিত করবে 6 অরবিটাল বিসফসফেট। ঠিক আছে, তা কি বললাম? এই ক্লোরোপ্লাস্টের স্টোমায় থাকছে রাইবিরোজ বিসফসফেট, এটা হচ্ছে একটি কার্বন ডাইঅক্সাইড গ্রাহক। এ কি করবে? বাতাসের কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করবে। গ্রহণ করে তাই কি করবে? তাকে 6 অরবিটাল বিসফসফেটে রূপান্তরিত করবে। এটা আমি একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাচ্ছি, তোমরা দেখো। তা কি হয় ঘটনাটা? 6 RUBP প্লাস 6 CO2 কি তৈরি করছে? 6 অরবিটাল বিসফসফেট।
সিক্স অরবিটাল বিসফসফেট তৈরি করছে, বা এর নাম কি, এর নাম হচ্ছে অরবিটাল বিসফসফেট বা বিসফসফেট অরবিটাল তৈরি করছে। এটা হচ্ছে এটা অন্ধকার দশায় উৎপন্ন প্রথমে একটা অস্থায়ী যৌগ। এটা কিন্তু স্থায়ী যৌগ নয়, এটা হচ্ছে অস্থায়ী যৌগ। এটা সঙ্গে সঙ্গে এটা ভেঙে যায়, কিন্তু প্রথমে এটা তৈরি হয়। আর এটা তৈরি করতে সাহায্য করে এই যে আরইউবিপি আর কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে কি তৈরি করছে, 6 অরবিটাল বিসফসফেট বা বিসফসফেট অরবিটাল তৈরি করছে। এটা তৈরি করতে সাহায্য করে একটা উৎসেচক, তার নাম কি, তার নাম হচ্ছে রুবিস্কো। এই রুবিস্কো নামক একটা উৎসেচক বা এনজাইম সে কি করবে, এই দুটোকে একসঙ্গে যুক্ত করে 6 অরবিটাল বিসফসফেট তৈরি করবে। আর রুবিস্কোর পুরো নাম কি, রুবিস্কোর পুরো নাম হচ্ছে রাইবিউরোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ। ঠিক আছে, এই পুরো নামটা মনে রাখবে, রাইবিউরোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ। এই উৎসেচকটা উদ্ভিদের মধ্যে প্রচুর পরিমাণে থাকে এই উৎসেচক। আর এই উৎসেচকের কাজ কি, এই উৎসেচকটা এখানে যেমন কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে হচ্ছে, এটা কার্বন ডাইঅক্সাইডকে সঙ্গে কাজ করছে, তাই কার্বক্সিলেজ হিসেবে কাজ করছে। এটা যখন অক্সিজেনের সঙ্গে কোনো কিছুকে বিক্রিয়া করতে সাহায্য করবে, তখন এটা অক্সিজেনেজ হিসেবে কাজ করবে। ঠিক আছে, আরেকটা জিনিস দেখো এখানে, এই যে আমি এখানে লিখেছি 6 অণু কার্বন ডাইঅক্সাইড, আমি 6 অণু কার্বন ডাইঅক্সাইড নিলাম কেন, আমি 1 অণু কার্বন ডাইঅক্সাইড নিতে পারতাম। এটা নেওয়ার কারণ হলো আমরা দেখেছি এই বিক্রিয়াটা দেখো, বিক্রিয়ায় কি লিখেছিল, 6 অণু কার্বন ডাইঅক্সাইড লেগেছিল, 12 অণু জল লেগেছিল, কি তৈরি হচ্ছিল, গ্লুকোজ তৈরি হচ্ছিল, 6 অণু অক্সিজেন আর 6 অণু জল তৈরি হচ্ছিল। যেহেতু 6 অণু কার্বন ডাইঅক্সাইড রাখছে, তাই আর এই 6 অণু কার্বন ডাইঅক্সাইড থেকে কি হয়েছে, এই 6 অণু 6 CO2 থেকে কি তৈরি হয়েছে, 1 অণু গ্লুকোজ তৈরি হয়েছে, 1 অণু C6H12O6। যেহেতু 6 অণু কার্বন ডাইঅক্সাইড থেকে 1 অণু গ্লুকোজ তৈরি হচ্ছে, আর আমাদের কাজ কি এই 1 অণু গ্লুকোজ তৈরি করা, তাই আমরা এখানে 6 অণু কার্বন ডাইঅক্সাইড নিয়েছি। আর এই বিক্রিয়াটাকে সমতা বিধানের জন্য আমরা এখানে 6 অণু আরইউপিপি নিয়েছি, এইভাবে বিক্রিয়াটাকে আমরা দেখিয়েছি। এরপরে দেখো, এরপরে কি রয়েছে, 2 নাম্বার হলো পিজিএ সংশ্লেষ। পিজিএ সংশ্লেষ মানে কি, এরপর ফসফোগ্লিসারিক অ্যাসিড সংশ্লেষ হবে, মানে উৎপন্ন হবে পিজিএটা। এখানে কি তৈরি হয়েছিল, 6 বিসফসফো অরবিটাল বা অরবিটাল বিসফসফেট তৈরি হয়েছিল, তাই তো 6 বিপিওবি তৈরি হয়েছিল। এখান থেকে কি তৈরি হবে, এরপর এখান থেকে তৈরি হবে 12 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে। দেখো তার মানে কি হলো, এই 6 অণু বিসফসফো অরবিটাল বা অরবিটাল বিসফসফেট, এরপর এটা সঙ্গে সঙ্গে ভেঙে গিয়ে কি তৈরি করলো, 12 অণু পিজিএ বা ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করলো। আর এই পিজিএটাই হলো একটি স্থায়ী যৌগ। আর এটা কি হয়, এটা 3 কার্বন যুক্ত হয়। তা পরীক্ষায় দেয় সালোক সংশ্লেষের অন্ধকার দশায় উৎপন্ন প্রথম স্থায়ী যৌগটির নাম কি। তা অন্ধকার দশায় উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ কি, 3 কার্বন যুক্ত পিজিএ বা ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটাই হচ্ছে অন্ধকার দশায় উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ। আর যেহেতু 3 কার্বন যুক্ত হয় প্রথম স্থায়ী যৌগটা, তাই এই কেলভিন চক্র বা এই অন্ধকার দশার যে চক্রটাকে অনেক সময় কি বলা হয়, এটাকে C3 চক্র বলা হয়ে থাকে। এই জন্য এটাকে অনেক সময় C3 চক্র বলা হয়ে থাকে। আর এখান থেকে যখন দেখো 6 অণু বিসফসফো অরবিটাল থেকে ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হলো, এই উৎপন্ন হওয়ার সময় কি হয়, এখান থেকে কি হয়, 12 অণু জল H2 12 অণু জল বাইরে বেরিয়ে যায়। আর 12 অণু জলের মধ্যে 6 অণু জল আবার এখানে এসে আবার পিজিতে
উৎপন্ন করতে সাহায্য করে। আর বাকি 6 অণু জল এখান জলটা উদ্ভিদের বাকি সমস্ত কাজে, যেমন উদ্ভিদের বাষ্পমোচনের কাজে, তাছাড়া উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে এই 6 অণু জলটা ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে এই যে জল উৎপন্ন হয়, এই যে 6 অণু জলটা উৎপন্ন হয়, এই 6 অণু জলটা আমরা পাচ্ছি কিন্তু এখান থেকে, কিন্তু 6 অণু জলটা উৎপন্ন হয় এখান থেকে। ঠিক আছে, অক্সিজেনটা উৎপন্ন হয়ে গেছিল, এই জলও উৎপন্ন হয়ে গেল। আর 6 অণু জলটা কিভাবে উৎপন্ন হলো? এই যখন 6 অরবিটাল বিসফসফেট থেকে যখন 12 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়, এই টাইমে কি হয়, 12 অণু জল বেরিয়ে যায়। 12 অণু জলের মধ্যে 6 অণু জল আবার 6 ফসফেট অরবিটালের সঙ্গে যুক্ত হয়ে ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। আর বাকি 6 অণু জলকে কি করবে, এটা উদ্ভিদরা নিজেদের শারীরবৃত্তীয় কাজে লাগাবে, বা সেই জলগুলো বাষ্পমোচনের মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে। তার পিজিএ সংশ্লেষ হয়ে গেল, মানে কিভাবে পিজিএ তৈরি হলো বোঝা গেছে। এরপর দেখো নেক্সট পয়েন্ট, দেখো এরপর নেক্সট হচ্ছে পিজিএ এর বিজারণ। 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি? পিজিএ বিজারণ। পিজিএ বিজারণ, এখানে কি উৎপন্ন হয়েছিল? 12 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়েছিল। দেখিয়ে দিই একবার, এই 12 অণু পিজিএ তৈরি হয়েছিল। এরপর দেখো এই 12 অণু পিজিএ কি করবে, আমাদের আলোক দশায় একটি যৌগ উৎপন্ন হয়েছিল, তার নাম কি? এটিপি উৎপন্ন হয়েছিল। এখানে কি হবে? 12 অণু এটিপি যুক্ত হবে। এই এটিপিটা আসলো কোথায়? এই এটিপিটা কিন্তু আসছে এখান থেকে 12 অণু এটিপি এসে এই ফসফোগ্লিসারিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হবে। যুক্ত হয়ে কি তৈরি করবে? যুক্ত হয়ে তৈরি করবে 12 অণু বিপিজিএ প্লাস কি তৈরি করবে? 12 অণু এডিপি প্লাস 12 অণু পিআই তৈরি করবে। তাই বোঝা গেছে? তা কি বললাম, এই 12 এরপর কি হবে? ফসফোগ্লিসারিক অ্যাসিডের বিজারণ ঘটবে। সেই বিজারণটা কিভাবে ঘটবে সেটা দেখো একবার। আগে যে 12 অণু পিজি উৎপন্ন হয়েছিল, এই পিজিটা এখন কি করবে? আলোকসে উৎপন্ন একটা উপজাত বস্তু উৎপন্ন হয়েছিল এটিপি, এই এটিপির সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করবে? 12 অণু বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে। তা ফসফোগ্লিসারিক অ্যাসিড ছিল, এখান থেকে তৈরি হলো বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। এরপর দেখো এটা কিভাবে তৈরি হচ্ছে বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এই পিজি এর সঙ্গে এটিপি যুক্ত হয়ে কিভাবে বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো সেটা একবার দেখে নাও। এরকম পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিড, এর মধ্যে একটাই ফসফেট গ্রুপ ছিল, তাই তো। আর এটিপি এটিপি মানে কি? এডিনোসিন ট্রাইফসফেট। ট্রাই মানে কি? 3, আগেও আমরা পড়েছিলাম ট্রাই মানে 3, মানে এখানে 3টে ফসফেট আছে। এরপর কি হয় দেখো, এই যে ট্রাইফসফেট থেকে একটা ফসফেট, এখান থেকে একটা ফসফেট মাইনাস হয়ে এর সঙ্গে যুক্ত হয়। ঠিক আছে, তার মানে হয়ে গেল 2 মানে কি? বাইফসফো, তাই উৎপন্ন হয়ে গেল বাইফসফোগ্লিসারিক অ্যাসিড। আর বাই মানে 2, মনো মানে 1, ডাই বা বাই মানে 2, তাই তৈরি হয়ে গেল বাইফসফোগ্লিসারিক অ্যাসিড। একটা ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হয়ে গেল বাইফসফো বা বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়ে গেল এভাবে। মানে এখান থেকে একটা এটিপি এখানে এসে করে এটাকে বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করলো। আর দেখো এখানে যে এটিপি ছিল, এটিপি থেকে যে 3টে ফসফেট ছিল, যেহেতু একটা ফসফেট বেরিয়ে গেল, থাকবে 2টো ফসফেট থাকবে, আর তাই তৈরি হয়ে গেল এডিপি। এডিপি মানে কি? এডিনোসিন ডাইফসফেট। ডাই মানে কি? 2টো ফসফেট থাকবে, তাই ডাইফসফেট তৈরি হয়ে গেল। এইভাবেই এই ঘটনাটা ঘটে থাকে, মানে পিজিএ থেকে বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয় এইভাবে। নেক্সট আরেকটা ঘটনা ঘটে, এই যে বিসফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হলো, 12 অণু বিসফসফোগ্লিসারিক অ্যাসিড যে তৈরি হলো, এইটা এরপর কি হবে? এটা এবার কি হবে? 12 অণু NADPH প্লাস 8 প্লাস আয়ন এর সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করবে? এর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে ফসফোগ্লিসারিলডিহাইড 12 PG
ALD প্লাস প্লাস কি তৈরি করবে, প্লাস তৈরি করবে 12 অণু NADP প্লাস প্লাস 12 অণু PI। এরপর দেখো এই যে 12 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়ে গেল, এই 12 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিডটা এরপর কি হবে, আলোক দশায় আর একটা উপজাত বস্তু তৈরি হয়েছিল, সেই উপজাত বস্তুটার নাম, উপজাত বস্তুটার নামটা কি, সেই উপজাত বস্তুর নাম হচ্ছে NADP প্লাস H প্লাস আয়ন। এই আলোক দশায় উৎপন্ন এই যৌগটা এখন এইখানে অন্ধকার দশায় কাজে লাগবে। এটা কিভাবে কাজে লাগবে দেখো, কি ছিল, 12 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড ছিল, অ্যাসিডটা কিসে রূপান্তরিত হয়ে গেল, অ্যালডিহাইড রূপান্তরিত, অ্যাসিড থেকে কি হলো, অ্যালডিহাইড রূপান্তরিত হয়ে গেল। এটা কিভাবে ঘটলো, এই দেখো এখানে কি হচ্ছে, এর সঙ্গে বিক্রিয়া করলো NADPH প্লাস H প্লাস আয়ন, এর সঙ্গে বিক্রিয়া করলো। এখানে দেখো এই যে হাইড্রোজেনগুলো দেখতে পাচ্ছ, এই হাইড্রোজেন আয়নগুলো, এই হাইড্রোজেনগুলো কি হবে, এই হাইড্রোজেনগুলো কি করবে, এই ফসফোগ্লিসারিক অ্যাসিডকে বিজায়িত করে, এই হাইড্রোজেন আয়নগুলো কি করবে, বিসফসফোগ্লিসারিক অ্যাসিডকে বিজায়িত করে একে অ্যালকোহলটাকে অ্যালডিহাইডে রূপান্তরিত করবে, ঠিক আছে, বিজারণ ঘটিয়ে। তা ফসফোগ্লিসারিক এবং কি এই হাইড্রোজেন আয়নগুলো কি করবে, এই বিসফসফোগ্লিসারিক অ্যাসিডকে বিজায়িত করে বা বিজারণ ঘটিয়ে তাকে অ্যালডিহাইডে রূপান্তরিত করবে। আর এরপর কি উৎপন্ন দেবো, H প্লাস তো চলে গেল, বাকি থাকলো NADP প্লাস, NADP প্লাস উৎপন্ন হলো, প্লাস 12 অণু PI উৎপন্ন হলো। এইভাবে ফসফোগ্লিসারিক অ্যাসিডের বিজারণটা ঘটে থাকে। এরপর দেখো নেক্সট কি, নেক্সট হচ্ছে 4 নম্বর পয়েন্ট, RUBPর পুনরুৎপাদন। RUBPর পুনরুৎপাদন 4 নম্বর পয়েন্ট, RUBP কিভাবে পুনরুৎপাদন করবে, এটা কিভাবে হয় দেখো, RUBPর পুরো নাম কি বলেছিলাম, রাইবিউরোজ বিসফসফেট, এর কি হবে, পুনরুৎপাদন ঘটবে। এটা কিভাবে হয়, এখানে কি তৈরি হয়েছিল, 12 অণু PG, এর আগে কি দেখলাম আমরা, তৈরি হয়েছিল 12 অণু PgALD, মানে 12 অণু ফসফোগ্লিসারিলডিহাইড তৈরি হয়েছিল। এই 12 অণু ফসফোগ্লিসারিলডিহাইড থেকে এরপর কি হবে, এরপর কি হবে, 10 অণু ফসফোগ্লিসারিলডিহাইড তৈরি হবে, PgALD। এই 12 অণু থেকে 10 অণু ফসফোগ্লিসারিল তৈরি হবে কতগুলো অন্তর্বর্তী যৌগের মাধ্যমে, অন্তর্বর্তী যৌগের মাধ্যমে 10 অণু ফসফোগ্লিসারিল তৈরি হলো। এই 10 অণু ফসফোগ্লিসারিল থেকে কি তৈরি হবে, RUMP মানে কি, রাইবিউরোজ মনোফসফেট তৈরি হবে। তো 12 অণু ফসফোগ্লিসারিলডিহাইডের মধ্যে প্রথমে 10 অণু ফসফোগ্লিসারিলডিহাইড থেকে কি তৈরি হবে, রাইবিউরিক মনোফসফেট তৈরি হবে, আর সেই রাইবিউরিক মনোফসফেট থেকে তৈরি হবে RUBP, রাইবিউরোজ বিসফসফেট তৈরি হবে। আর এই রাইবিউরোজ বিসফসফেটটা কি হয়, এটা 5 কার্বন যুক্ত হয়, ঠিক আছে। আর এই 10 অণু ফসফোগ্লিসারিলডিহাইড থেকে যখন রাইবিউরিক মনোফসফেট তৈরি হবে, এখানে কি হয়, এখানে একটা ঘটনা ঘটে, এখানে এই ADP প্লাস PI যুক্ত হয়ে কি তৈরি করবে, ADP তৈরি হয়, এডিসিন ট্রাইফসফেট তৈরি হয় এখানে। তা RUBPর পুনরুৎপাদনটা কি, এই দেখো RUBP উৎপন্ন হয়ে গেল। এই RUBP উৎপন্ন হলো কিভাবে, এই যে 12 অণু ফসফোগ্লিসারিলডিহাইড তৈরি হয়েছিল সেখান থেকে শুধুমাত্র 10 অণু ফসফোগ্লিসারিলডিহাইড থেকে রাইবিউরিক মনোফসফেট তৈরি হবে, আর রাইবিউরিক মনোফসফেট থেকে আবার রাইবিউরিক বিসফসফেট তৈরি হবে। আর এই রাইবিউরিক বিসফসফেটটা কি হয়, 5 কার্বন যুক্ত হয়। আর বাকি থাকবে কি, বাকি থাকবে 2 অণু ফসফোগ্লিসারিলডিহাইড ALD বাকি আছে। এই 2 অণু ফসফোগ্লিসারিলডিহাইড থেকে কি তৈরি হবে, গ্লুকোজ তৈরি হবে, ঠিক আছে। এর সঙ্গে আমি এই জিনিসটা দেখিয়ে দিলাম। 5 নাম্বার পয়েন্ট কি ছিল, গ্লুকোজ সংশ্লেষণ, এই পয়েন্টটাও দেখানো হয়ে গেল, ঠিক আছে।
তা আরবিপি পুনরুৎপাদন কীভাবে হয়ে গেল দেখেন, আরবিপি উৎপন্ন হলো, সেটা আবার সেই চক্রাকার, সেটা আবার কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে, এই আরবিপিতে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে, গ্রহণ করে আবার সেই চক্রাকার ব্যাপারটা ঘুরবে, আর এই সঙ্গে যে 2 অণু ফসফোগ্লিসাইল্ডিহাইড উৎপন্ন হয়েছে এখান থেকে আবার গ্লুকোজ তৈরি হয়ে যাবে। তাই গ্লুকোজটা আমরা পেয়ে গেলাম। তাহলে গ্লুকোজটা উৎপন্ন হয়ে গেল। প্রথমে আলোকসে উৎপন্ন হয়েছিল অক্সিজেন, তারপর উৎপন্ন হলো জল, তারপর উৎপন্ন হলো গ্লুকোজ। অতএব আমাদের পুরো সালোকসংশ্লেষ পদ্ধতিটা কমপ্লিট হয়ে গেল, মানে কীভাবে কি কি লেগেছিল আর সেখান থেকে কি উৎপন্ন হয়েছিল প্রত্যেকটা জিনিস আমরা পেয়ে গেলাম এর মাধ্যমে। এরপর দেখো, এই অন্ধকার দশাটাকে যেহেতু কেলভিন চক্র বলা হয় বা এটাকে আমরা C3 চক্র বলছি, তাই পরীক্ষায় যদি কোনোদিন কোশ্চেন থাকে যে কেলভিন চক্রটি বর্ণনা করো, তাই তোমরা এইভাবে বর্ণনা করবে না, কিন্তু বর্ণনা করবে কীভাবে, চক্রের আকারে। যেহেতু সাইকেল বলা হয়েছে কেলভিন সাইকেল, তাই তোমাদেরকেও বর্ণনা করার সময় সাইকেল বা চক্রের আকারে বর্ণনা করতে হবে। সেটা আমি দেখাচ্ছি, একবার দেখো কীভাবে চক্রটা ঘটে থাকে। এটা আমি বুঝলাম বলবেন। 6CO2 মানে কি, বায়ুমণ্ডলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড। এরপর কি হয়, এটি কে গ্রহণ করবে, এটা 6 অণু আরইউবিপি গ্রহণ করবে, রাইবিরোজ বিসফসফেট গ্রহণ করবে। এটাকে গ্রহণ করার পর এখান থেকে কি তৈরি হবে, 6 বিসফসফেট অরবিটাল বা 6 অরবিটাল বিসফসফেট তৈরি হবে। সেই বিসফসফেট অরবিটাল থেকে কি তৈরি হবে, এখান থেকে তৈরি হবে 12 অণু পিজিএ। এই 12 অণু পিজিএ থেকে কি তৈরি হবে, 12 অণু বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। 12 অণু পিজিএ থেকে কি তৈরি হলো, 12 অণু বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। আর বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কি তৈরি হবে, 12 অণু পিজিএএলডি ফসফোগ্লিসালডিহাইড তৈরি হবে। বিসফসফোগ্লিসারিক অ্যাসিড এখান থেকে তৈরি হলো ফসফোগ্লিসালডিহাইড। এই গ্লিসালডিহাইড থেকে কি তৈরি হবে, 10 অণু 10 পিজিএএলডি থেকে অন্তত 10 ফসফোগ্লিসালডিহাইড এদিকে চলে যাবে, আর এদিকে আসবে কি হবে, 10 আর 2 এর 2 থাকবে, 2 অণু ফসফোগ্লিসালডিহাইড। আবার এই 10 ফসফোগ্লিসালডিহাইড থেকে কি তৈরি হবে, রাইবিরোজ মনোফসফেট, RUMP, রাইবিরোজ মনোফসফেট তৈরি হবে। আর রাইবিরোজ মনোফসফেট থেকে কি তৈরি হবে, আবার রাইবিরোজ বিসফসফেট তৈরি হবে। আর রাইবিরোজ বিসফসফেট কি হয়, 5 কার্বন যুক্ত। এরপর দেখো, এটা হচ্ছে একটা চক্র, কিন্তু এখানে দেখো যখন আরইউবিপি রাইবিরোজ বিসফসফেট থেকে যখন বিসফসফো অরবিটাল বা অরবিটাল বিসফসফেট তৈরি হচ্ছে, এখানে কি উৎসেচক কাজে লাগছে, এখানে একটা উৎসেচক কাজে লাগে, তার নাম হচ্ছে রুবিস্কো। তার নাম কি, রুবিস্কো উৎসেচক লাগছে। আর এখানে কি ঘটনা ঘটছে, যখন 6 বিসফসফো অরবিটাল থেকে যখন 12 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে, এখানে কি হচ্ছে, এখান থেকে 12 অণু জল নির্গত হচ্ছে। 12 অণু জল নির্গত হচ্ছে। এই 12 অণু জলের মধ্যে 6 অণু জল আবার 6 অণু জল 6H2O জল আবার এর সঙ্গে করে আবার ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করছে। আর বাকি 6 অণু জল যেটা উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে লাগছে বা উদ্ভিদকে বাষ্পমোচন করতে সাহায্য করছে। এরপর তৈরি হয়ে গেল ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর এটা হচ্ছে প্রথম উৎপন্ন একটা স্থায়ী যৌগ। আর এটা কি হয়, 3 কার্বন যুক্ত হয়। আর 12 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যখন বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়, সেখানে একটা ঘটনা ঘটে, তা হচ্ছে এটিপি। 12 অণু এটিপি থেকে কি হয়, 12 অণু এডিপি প্লাস 12 অণু পিআই উৎপন্ন হয়। ঠিক আছে, উৎপন্ন কি এখানে কি তৈরি করলো, 12 অণু বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে। এই বিসফসফোগ্লিসারিক অ্যাসিড যখন ফসফোগ্লিসালডিহাইড তৈরি হবে, সেখানে কি হবে, সেখানেও নাইট্রোজেন বিজারণ ঘটবে, একটা বিজারণ ঘটবে।
NADPH প্লাস এইচ প্লাস আয়ন 12 অণু। এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে তৈরি হবে 12 অণু NADP প্লাস 12 অণু PI তৈরি হবে। ঠিক আছে, এরপর এই 12 অণু ফসফোগ্লিসাইলডিহাইড থেকে যখন 10 অণু ফসফোগ্লিসাইলডিহাইড কিসের মাধ্যমে যাবে, কতগুলো অন্তর্বর্তী যৌগের মাধ্যমে পরিবর্তিত হবে, কতগুলো অন্তর্বর্তী যৌগের মাধ্যমে 12 অণু ফসফোগ্লিসাইলডিহাইডটা 10 অণু ফসফোগ্লিসাইলডিহাইডে পরিণত হবে। আর 10 অণু ফসফোগ্লিসাইলডিহাইড থেকে যখন এই রাইবোইক মনোক্সাইড উৎপন্ন হবে, এই ক্ষেত্রে একটা ঘটনা ঘটে। এখানে কি হয়, এডিপি এডিসিন ডাইফসফেট প্লাস পিআই বিক্রিয়া কি তৈরি করবে, এখানে আবার এটিপি তৈরি করবে। তারপর কি হবে, রাইবোইক মনোফসফেট তৈরি করবে। এই রাইবোইক মনোফসফেট থেকে আবার রাইবোইক বিসফসফেট তৈরি হয়। আর রাইবোইক বিসফসফেটটা কি হয়, 5 কার্বন যুক্ত হয়। আর এইভাবে এটা অন্তর্গত পুরো চক্রটা এভাবে সম্পন্ন হচ্ছে। আর যেহেতু এখানে প্রথম উৎপন্ন স্থায়ী যৌগ হচ্ছে 3 কার্বন যুক্ত, দেখো 3 কার্বন যুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাই এই চক্রটাকে বলা হয় অনেক সময় C3 সাইকেলও বলা হয়, C3 সাইকেল, বা এটাকে অনেক সময় কেলভিন চক্র বলা হয়ে থাকে। তাই বোঝা গেল ব্যাপারটা কিভাবে C3 চক্র বা কেলভিন চক্র ঘটছে। ঠিক আছে, তাহলে আমাদের সালোক সংশ্লেষের আলোক দশা এবং অন্ধকার দশাটা কমপ্লিট হলো। এরপর এই দুটো দশাকে যদি আমি একসঙ্গে দেখাই, একবার মনে করিয়ে নেওয়ার জন্য, তাই দেখো কেমন হয়। এটা হচ্ছে আলো। আলো কি হলো, প্রথমে কি হলো, এটি যে ক্লোরোফিল, আলো প্রথমে কি হলো, এই ক্লোরোফিলটা আলোকে গ্রহণ করলো। গ্রহণ করার পর কি হলো, ক্লোরোফিলটা উত্তেজিত হলো। ক্লোরোফিল উত্তেজিত হওয়ার পর এই যে জল ছিল, এই জলের কি হলো, জলের ফটোলাইসিস বা জল বিশ্লেষণ ঘটবে। এই জল বিশ্লেষণের সময় কি উৎপন্ন হবে এখান থেকে, আর এখানে কি উৎপন্ন হয়েছিল, এটিপি উৎপন্ন হয়েছিল। আর কি উৎপন্ন হয়েছিল, NADPH প্লাস H প্লাস আয়ন উৎপন্ন হয়েছিল। আর যেটা উপহিত বস্তু হিসেবে কি তৈরি হয়েছিল, অক্সিজেন তৈরি হয়েছিল, যেটা বায়ুমণ্ডলে চলে যাবে। অক্সিজেনটা এটা পরিবেশে বা বাতাসে চলে যাবে। এটা হয়েছিল আমাদের আলোক দশায়, এই ঘটনা ঘটেছিল আলোক দশায়। ঠিক আছে, তা আলোক দশায় কি হয়েছিল, এই যে আলো, এই আলোটাকে ক্লোরোফিল গ্রহণ করলো। গ্রহণ করার পর ক্লোরোফিল উত্তেজিত হলো। সেই উত্তেজিত ক্লোরোফিল কি করলো, এই জলকে ভাঙলো। ভাঙার পর এগুলো উৎপন্ন হলো, এডিওসিন ট্রাইফসফেট উৎপন্ন হবে, আর NADP প্লাস H প্লাস আয়ন উৎপন্ন হবে। আর যেটা উপহিত বস্তু বা সাবস্টেন্সের মেন উপাদান, সেই অক্সিজেনটা এখানে উৎপন্ন হবে, এবং সেই অক্সিজেনটা বায়ুমণ্ডলে ফিরে যাবে, বায়ুমণ্ডলে চলে যাবে। আর অন্ধকার দশা দেখুন, এরপর অন্ধকার দশা দেখো। অন্ধকার দশায় কি হয়, অন্ধকারে কি হচ্ছিল, এই এটিপি এখানে কাজে লাগছিল, এখানে চলে আসলো। NADP এগুলো কাজে লাগছিল, এখানে চলে আসলো, অন্ধকার দশায় কাজে লাগছিল। এরপর কি হলো, যে এটিপি আসার পর অন্ধকার দশায় আর জিনিস তৈরি হয়েছিল, দেখবে এই জিনিস তৈরি হয়েছিল, ADP প্লাস PI তৈরি হয়েছিল, ডাইফসফেট আর PI। এটা আবার ক্লোরোফিলে আসবে, এখান থেকে আবার এটিপি হবে, এটিপি আবার অন্ধকার দশায় যাবে। এইভাবে এই ব্যাপারটা চক্রাকারে ঘটছে। একই রকম ভাবে এখানে কি তৈরি হয়েছিল, NADP প্লাস H প্লাস আয়ন উৎপন্ন হয়েছিল। এখান থেকে আলোক দশা থেকে এটা আবার অন্ধকার দশায় যাবে। অন্ধকার দশায় আবার একটা যৌগ তৈরি হয়েছিল, তার নাম কি, NADP প্লাস। এটা আবার ক্লোরোফিলে আসবে, এখান থেকে আবার এটা NADP প্লাস H প্লাস আয়ন রূপান্তরিত হবে। এইভাবে এই চক্রটা সবসময় ঘটতেই থাকছে, এই ঘটনাটা। আর এর সঙ্গে কি হয়, এর সঙ্গে অন্ধকারে কি হয়েছিল, এখানে কার্বন ডাইঅক্সাইড লেগেছিল।
আর কি তৈরি করেছিল, আর কাগজে লেগেছিল, আর এখানে কি তৈরি হলো, জল তৈরি হলো, যেটা লিখেছিলাম জল তৈরি হলো, আর কি তৈরি হবে, এখানে গ্লুকোজ তৈরি হবে, C6H12O6, এই গ্লুকোজ তৈরি হয়ে যাবে। তা এটা হলো পুরো একটা আলোক দশা, আর অন্ধকার দশাকে আমি পুরো সম্পূর্ণ একটা চিত্রের মাধ্যমে বা একটা ডায়াগ্রামের মাধ্যমে আমি তোমাদেরকে দেখালাম। এটা হলো আলোক দশা, আর এটা হচ্ছে অন্ধকার দশা। এটা ঘটছিল গ্রানাতে, আর এটা ঘটছে স্ট্রোমাতে। কমপ্লিট। এগুলো উৎপন্ন এখানে কাজে লাগছিল, আবার এখানে এই যে পুরো ব্যাপারটা একটা চক্রাকারে ঘটনাটা ঘটে থাকে। তাই মেনলি আমরা যে উপাদানগুলো যেগুলো পাওয়ার কথা, যেমন অক্সিজেন পেয়ে গেলাম, গ্লুকোজ C6H12O6 পেয়ে গেলাম, অক্সিজেন পেয়ে গেলাম, তাই সালোক সংশ্লেষের পুরো ব্যাপারটা আমাদের কাছে কমপ্লিট হয়ে গেল। এখান থেকে কারো যদি কোনো কোশ্চেন বা কোনো ডাউট থাকে তোমরা আমাকে জিজ্ঞেস করবে, আমি তোমাদেরকে অ্যান্সার দেবো। আচ্ছা, এরপর এইগুলি তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। এই C3 চক্র ছাড়াও আবার কতগুলো চক্র রয়েছে, যেমন C2 চক্র, C2 সাইকেল রয়েছে, বা যাকে আমরা বলছি ফটো রেসপিরেশন বা আলোক শোষণ রয়েছে, C4 রয়েছে, আর ক্যাম রয়েছে, ক্যাজুলিনা অ্যাসিড মেটাবলিজম, এগুলো রয়েছে। এগুলো বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এগুলো যদি তোমাদের মনে করো যে স্যার এগুলো পড়ান, তাহলে আমি এগুলো সম্পর্কে তোমাদেরকে আমি জানিয়ে দেবো, কিন্তু এগুলো যেহেতু তোমাদের সিলেবাসের মধ্যে নেই, দেখতে পাচ্ছি না, তাই এখন আলোচনা করছি না এগুলো সম্পর্কে। কিন্তু এগুলো থেকে কতগুলো শর্ট কোশ্চেন আমাদেরকে জেনে রাখতে হবে, যে C2 চক্রে কি উৎপন্ন হচ্ছে, ক্যামের প্রথম উৎপন্ন স্থায়ী যৌগের নাম কি, ক্যাম কোন উদ্ভিদে দেখা যায়, যেমন কতগুলো পাথরকুচি উদ্ভিদ, এই সমস্ত উদ্ভিদে ক্যাম এই চক্র দেখতে পাওয়া যায়। এইগুলো সম্পর্কে তোমরা যদি বলো স্যার আলোচনা করে দিন, তাহলে আমি আলোচনা করে দেব। ঠিক আছে।